এক আচারনিষ্ঠ প্রাচীন বৈদিক ব্রাহ্মণ পণ্ডিত বংশের ছেলে আমি। বাবা নাম রেখেছিলেন অভয়াচরণ। ওই নামের মধ্যে আমাদের কুলধর্মের যে ছাপ আছে সেটা নিজেই দিলাম ঘষে উঠিয়ে। অভয়াচরণ নামটা ৮-১০টা মামুলি ভিড়ের নামের সঙ্গে হাটে বাজারে ঘেঁষাঘেঁষি করে ঘরমাখতে হবে, আমার রুচিতে সেটা বাধে। তাই নাম বদলে করে নিলাম অভিক কুমার। আমার নাস্তিকতায় বাবা বিশেষ উদ্বিগ্ন ছিলেন না। আচার ধর্মের খাঁচাটাকে ঘরের দাওয়ায় মৃদু হাওয়ায় দুলিয়ে রেখে ধর্মবিশ্বাসের পাখিটাকে শূন্য আকাশে উড়িয়ে দেওয়া পর্যন্ত তিনি সহ্য করতেন। কিন্তু জাগ্রত গৃহদেবতার পুজোর ঘরে আমার অসহিষ্ণু ইচ্ছাকৃত অনাচারের অপরাধ তার পক্ষেও ক্ষমা করা অসম্ভব হলো। আমাকে তিনি ত্যায্য পুত্র করলেন। বাড়ি থেকে বেরিয়ে আসার সময় মাকে বললাম, মা, দেবতাকে অনেক কাল ছেড়েছি, এমন অবস্থায় আমাকে দেবতার ছাড়াটা নেহাতি বাহুল্য, কিন্তু জানি মা, বেড়ার ফাঁকের মধ্যে দিয়ে হাত বাড়ালে তোমার প্রসাদ মিলবেই। মা চোখের জল মুছতে মুছতে সিন্দুক থেকে এনে অনেকগুলো টাকা দিতে এলেন আমায়। আমি বললাম, যখন আমার ওই জিনিসের অত্যন্ত বেশি দরকার আর থাকবে না, তখনই আমি তোমার হাত থেকে নেব। লক্ষ্মীর ঝাঁপি হাতে নিয়ে অলক্ষ্মীর সঙ্গে কারবার করা যায় না মা। জীবনের সহজ নিশ্চিন্ত ঢালু পথে গড়িয়ে যাওয়া আমার স্বভাব বিরুদ্ধ। সোজা গিয়ে উঠলাম বাবার এক ক্লায়েন্টের মোটর সারাইয়ের কারখানায়। আচ্ছা, কি পাগলামি করছো অভিক? তোমার বাবা একজন ডাকসাইটে উকিল, আর তুমি করবে আমার 3খানা মোটর গাড়ি, তার মফস্বল অভিযানের বাহন, সেইগুলো নিয়ে আমার যন্ত্রবিদ্যায় হাতে খড়ি। তুমি না ছবি আঁকা শিখছিলে আর্ট স্কুলে? ছেড়ে দিয়েছি। ছবি আঁকছো? অজস্র। বা, আমার প্রদর্শনী হয়েছে। কই, জানি না তো। আপনি আমার বাবার ক্লায়েন্ট, তার বৈষয়িক পরামর্শের গণ্ডি অতিক্রম করে তার অযোগ্য ছেলের বাউন্ডুলে পোনার খবর আপনার না রাখারই কথা। কাগজও কিন্তু বেরিয়েছে, লিখেছে ভারতের সর্বশ্রেষ্ঠ আর্টিস্ট অভিক কুমার, বাঙালি টিশিয়ান। আচ্ছা, বাহ 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 বাহ, সে তো খুব আনন্দের কথা। তা বাবা অভিক, এত বড় আর্টিস্ট তুমি, আর্ট না করে মিস্ত্রিগিরি করার মতি হলো কেন বাবা? মতি না, মতির ছন্ন বলতে পারে। আমি বিভা। কলেজে প্রথম ধাপের কাছেই অভিকের সঙ্গে আমার আলাপ, সেও এক নাটকীয় ঘটনার মধ্যে দিয়ে। ব্রাহ্ম সমাজের মেয়ে আমি, পুরুষদের সঙ্গে মেশবার সংকোচ আমার কোনোদিনই ছিল না, কিন্তু কলেজে বাধা ঘটল। একটি ছেলের অভদ্রতা একদিন বেশ একটু গায়ে পড়া হয়ে প্রকাশ পেল। অভিকের চেহারায় স্বাস্থ্যে তখন নব যৌবনের তেজ ঝকঝক করছে। ওর চোখে পড়তেই ছেলেটাকে আমার কাছে হিড় হিড় করে টেনে নিয়ে এসে বলল, মাপ চাও, মাপ চাও বলছি, বলো এমন অসভ্যতার কোনো দিন করব না। ও কি, ছেড়ে দাও ওকে, ছাড়ো। বিশ্বাস করুন, আমি ব্যাপারটা ঠিক ভুল হয়ে গেছে। ঠিক আছে, না, ঠিক আছে। নেই। লজ্জার বশে প্রতিরোধ না করলে পরে এই সব কাপুরুষেরাই তোমাদের আরো বড় লজ্জার কারণ হবে। যাও। তারপর থেকে অভিক দায় নিল আমার রক্ষাকর্তার। তা নিয়েও অনেক কটাক্ষের লক্ষ্য হয়েছে, কিন্তু গ্রাহ্য করেনি। আমি নিভৃতে একদিন বলেছি, সবাই কিরকম কানাকানি করে, আমার সংকোচ বোধ হয়। শুধু সংকোচ, আর কিছু না? আবার কি? আমার অনুমান ভুলও হতে পারে। আমার কিন্তু মনে হয়েছে সেদিনকার ঘটনাটা তোমাকে রোমাঞ্চকর আনন্দ দিয়েছে। আচ্ছা, কোন রূপসী না চায় বলো কোনো পুরুষ তাকে কুদৃষ্টি থেকে আড়াল করে রাখুক? অভি, আমার মধ্যেও তুমি রূপ দেখছো? রূপ না হোক, লাবণ্য। সেই অসভ্য ছেলেটা তুমি চোখ টেনেছ। বিভা,
আমার টেনেছ মন, অনাহুতের ভোজে মিষ্টান্ন মিতরে জনা, কিন্তু তোমার সৌন্দর্য ইতর জনের মিষ্টান্ন নয়, ও কেবল আর্টিস্টের লিওনার্দো দা ভিঞ্চির ছবির সঙ্গে মেলে। ইনস্ক্রুটেবল। এই স্থাবকতা হচ্ছে। মহান আর্ট মাত্রেই স্তব। উফ, আর্ট 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 ওই আর্ট আর্ট করে আর দিনরাত কেবল ছবি এঁকে এঁকে তুমি পরীক্ষায় পিছিয়ে পড়ো। আমার লজ্জা করে অভি, মেয়ে বন্ধুরা সব মুখ টিপে টিপে হাসে। হাসে, হ্যাঁ হাসে, তারা কিন্তু আমার আর্টিস্ট খ্যাতিকে অস্বীকার করতে পারে না। কি জানি অভি, খ্যাতির উজ্জ্বলতাও সময়ের কোষ্ঠী পাথরে যাচাই করে নিতে হয়। তার মানে তোমার কি ধারণা আমার ধনী পিতার অর্থবিত্তের কেন্দ্র থেকে আর্টিস্টের নামের পরে যে রজতছটা বিচ্ছুরিত হচ্ছে, তারই দীপ্তিতে বুঝি আমার খ্যাতির অনেকখানি উজ্জ্বলতা? ছবির আমি কিচ্ছু বুঝি না, তুমি লেখাপড়া করো। মুখস্থ বিদ্যার দিগ্গজেরা জানেই না আমি কোন মার্কা শূন্য পরীক্ষায় পাশ করে চলেছি। আমার ছবি আঁকা নিয়ে তোমার চোখে জল পড়ে, আর তোমার শুকনো পণ্ডিতি দেখে আমার চোখের জল শুকিয়ে গেল। বেশ, কিছুতেই বুঝবে না, কেননা তোমরা নামজাদা দলের পায়ের তলায় থাকো চোখ বুজে, আর আমরা থাকি বদনামী দলের শিরোমণি হয়ে। অভিকের জীবনে এর পরবর্তী ইতিহাস সুদীর্ঘ, অসংলগ্ন, অস্পষ্ট। রবিবার সকালবেলা ব্রহ্ম মন্দিরে উপাসনা থেকে ফিরে দেখলুম অভিক বসে আছে আমার ঘরে। জিজ্ঞেস করলুম, কি ব্যাপার হঠাৎ এখানে যে? হ্যাঁ সঙ্গত কারণ দেখাতে পারি, কিন্তু সেটা হবে গৌণ। মুখ্য কারণটা খুলে বললে সেটা হয়তো আবার সঙ্গত হবে না। তা তুমি কতক্ষণ এসেছো? অনেকক্ষণ ধরে বসে আছি, আর বসে বসে সাইকোলজির একটা দুঃসাধ্য প্রবলেম মনে মনে নাড়াচাড়া করছি। সেটা কি? ভাবছি তুমি পড়াশোনা করেছো, বাইরে থেকে দেখে মনে হয় তোমার বুদ্ধিশুদ্ধিও কিছু আছে, তবু ভগবানকে বিশ্বাস করো কি করে বলো তো? আবার বুঝি আমার ধর্ম নিয়ে লাগলে? তার কারণ তোমার ধর্ম যে আমাকে নিয়ে লেগেছে বিভা। আমাদের মধ্যে যে বিচ্ছেদ ঘটিয়েছে সেটা মর্মঘাতী, সেটা আমি কিছুতেই ক্ষমা করতে পারিনি। ধর্ম মানুষে মানুষে বিচ্ছেদ ঘটায়? কই, এমন তো শুনিনি। শোনোনি? না। তুমি আমাকে বিয়ে করতে পারো? পারো না। পারো না যেহেতু তুমি যাকে বিশ্বাস করো আমি তাকে করি নে, কারণ আমার বুদ্ধি আছে বলে। কিন্তু কই, তোমাকে বিয়ে করতে আমার তো কোনো বাধা নেই, সে তুমি অবুঝের মতো সত্য মিথ্যে যাই বিশ্বাস করো না কেন। আমি যে ব্রাহ্ম অভি, তোমার জাত যাবে না? তুমি নাস্তিকের জাত মারতে পারো না বিভা। তুমি কেন, কেউ পারে না। আমার ধর্মের শ্রেষ্ঠতা এইখানে। সব দেবতার চেয়ে তুমি আমার কাছে প্রত্যক্ষ সত্য, এ কথা ভুলিয়ে দেবার জন্য একটিও দেবতা নেই আমার সামনে। চুপ করে আছো? তোমার ভগবান বুঝি আমার বাবার মতো আমাকে ত্যায্য পুত্র করেছে? কি বকছো? আমি জানি তোমার বাবা তার বিষয় সম্পত্তির সঙ্গে তার মেয়েকেও দিয়ে গেছেন ট্রাস্টির হাতে। তার আদর্শে তোমার উপযুক্ত পাত্র স্থির করবেন তারা। যাকে তুমি কষ্ট দিতে চাও না তিনি তো নেই, আর কষ্ট যাকে নিষ্ঠুর ভাবে বাজে সেই লোকটা আছে বেঁচে। হাওয়ায় তুমি ছুরি মারতে ব্যথা পাও, আর দরদ নেই তোমার এই রক্ত মাংসের বুকের পরে। অভি, পিসিমা, কি রে সুস্মি? অনেক বেলা হয়ে গেল যে। এই নে চাবিটা নে, তুই ভাড়াটা বের করে দে, আমি এক্ষুনি যাচ্ছি। দেরি করো না কিন্তু। কেন? আমি এসে পড়ে এই যে তোমাকে স্বাধীন কর্তৃত্বের সুযোগ করে দিলাম, সেটুকু উপভোগ করতে চাও না? নিজের হাতে গড়া সংসারের কাজ নিজের হাতে করাই পিসিমার অভ্যেস। এ বাড়িতে অনাত্মীয় আশ্রিতের সংখ্যা তো কম নয়। পিসিমার কেবলই ভয় কাজের লোকেরা পাছে কাউকে অবজ্ঞা করে। তাই স্বাধীনতা তো দূরের কথা, ডোমিনিয়ন স্ট্যাটাসও আমার চলবে না। আচ্ছা, সুস্মি বোধহয় আমাকে নোটিশ দিয়ে গেল না? কিন্তু ওঠবার আগে তোমাকে একটা জিনিস দেখাতে চাই। এই দেখো। ওমা, এটা তো সেই ঘড়ি, প্ল্যাটিনামের, সোনার মণিবন্ধ হীরের টুকরো ছিট দেওয়া। এটা তোমাকে বেচতে চাই। বেচবে? এটা না মনীষা তোমাকে জন্মদিনে দিয়েছিল? মনে হচ্ছে তার বুকের ব্যথা এখনো ওর মধ্যে থুক থুক করছে। জানো,
সে কত দুঃখ পেয়েছিল, কত নিন্দে সয়েছিল, আর কত দুঃসাধ্য অপব্যয় করেছিল উপহারটাকে তোমার উপযুক্ত করবার জন্য। হ্যাঁ, আমি তো পৌত্তলিক নই বিভা যে বুকের পকেটে এই জিনিসটার বেদি বাঁধিয়ে রেখে মনের মধ্যে দিনরাত 7 ঘন্টা বাজাতে থাকবো। অভি, এখন সে সুখ দুঃখের অতীত। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত মনীষা এই বিশ্বাস নিয়ে মরেছিল যে তুমি তাকে ভালোবাসতে। হ্যাঁ, সে কিছু ভুল বিশ্বাস করেনি। তবে তবে আবার কি, সে নেই, কিন্তু তার ভালোবাসার দান আজও যদি আমাকে ফল দেয় তার চেয়ে আর কি ভালো হতে পারে বলো? কিন্তু এত দেশ থাকতে আমার কাছে বেচতে এলে কেন? কেননা জানি তুমি দর কষাকষি করবে না। বাহ, কলকাতার বাজারে আমি বুঝি কেবল ঠকবার জন্য তৈরি হয়ে আছি। ভালোবাসা খুশি হয়ে ঠকে। তাই? আচ্ছা, যদি আমার হাতে টাকা থাকে তবে অমনি তোমাকে দেব। কিন্তু না অভি, তোমার ওই ঘড়ি আমি কিছুতেই কিনবো না। ভিক্ষা? তা কেন? মনে করো দান। যদি তোমার সমান ধনী হতুম তাহলে তোমার দান নিতুম উপহার বলে, দিতুম প্রত্যুপহার সমান দামে। ঠিক আছে, পুরুষের কর্তব্য আমি বরং করছি, একটা পয়সাও আমি চাই না। এই নাও ঘড়ি। মেয়েদের তো নেবারই সম্বন্ধ অভি, তাতে কোনো লজ্জা নেই। কিন্তু সত্যি করে বলো তো আমাকে, কি এমন জরুরি দরকার পড়লো যে তুমি এটা বিক্রি করছো? আমার ফোর্ড গাড়িটা আমি বেচে দিচ্ছি জানো, আর সেই সঙ্গে আরো 800 টাকা হলে একটা পুরনো ক্রাইসলার পাওয়ার আশা আছে। তাকে নতুন করে তুলতে পারবো আমার নিজের হাতের গুণে। কি হবে ক্রাইসলার গাড়িতে? আর যাই হোক, বিয়ে করতে যাব না। উচিত অনুচিতের বেড়া অনায়াসে লাফ দিয়ে ডিঙিয়ে চালাতেই তোমার আনন্দ। বিয়ে করতে যাবার মতো ভদ্র কাজ তুমি করবে এ সম্ভব নয়। ধরেছো ঠিক। শিলাকে দেখেছো তো, কুলদা মিত্রের মেয়ে? দেখেছি, তোমার পাশে যখন তখন যেখানে সেখানে। শিলা মডার্ন, প্রগ্রেসিভ, আবার যোদ্ধাও। আমার পাশেই ও বুক ফুলিয়ে জায়গা করে নিয়েছে আরো 5 জনকে ঠেকিয়ে। ভদ্র সম্প্রদায়ের চক্ষু স্থির হয়ে যাবে, এইটাতেই ওর আনন্দ। মেয়ে সম্প্রদায়ের বুকে শেল বিঁধবে, তাতেও আনন্দ কম নয়। আশ্চর্য, আমার মুখের কথাটা টেনে বললে, আর তোমার মুখে শোনালেও ভালো। আচ্ছা, মন খুলে বলো তো বিভা, শিলা মিত্রের সৌন্দর্য কি অন্যায় রকমের নয়, যাকে বলা যেতে পারে বিধাতার বাড়াবাড়ি? সুন্দরী মেয়েদের বেলাতেই বুঝি শুধু বিধাতাকে মানো। নিন্দে করবার দরকার হলে যেমন করে হোক একটা প্রতিপক্ষ খাড়া করতেই হয়। দুঃখের দিনে যখন অভিমান করবার তাগিদ পড়েছিল, তখন রামপ্রসাদ মাকে খাড়া করে বলেছিলেন, তোমাকে মা বলে আর ডাকবো না। এতদিন ডেকে যা ফল হয়েছিল, না ডেকেও ফল তার চেয়ে বেশি হবে না। মাঝের থেকে নিন্দে করবার ঝাঁজটা ভক্ত মিটিয়ে নিলেন। আমিও নিন্দে করবার বেলায় বিধাতার নাম নিয়েছি। নিন্দে? কিসের? বলছি, আর তুমি তো জানো যে আমার অত্যন্ত বেহায় একটা ফোর্ড গাড়ি আছে। সেটা চাল চলনের ঢিলেমি অসহ্য। চড়েছি যত, ঠেলেছি তার বেশি। তো তাতে করে একদিন যাচ্ছিল ওই শিলাকে নিয়ে। আচ্ছা, এমন সময় পাকড়া শিখে নিয়ে কোথা থেকে যেন আসছিল তার একটা নতুন ফেয়ার্ড গাড়িতে। ভদ্রমহিলাকে জানো তো, অত্যুক্তি অলঙ্কারেও তাকে চলনসই বলতে গেলে বিষম খেতে হয়। হাত তুলে পাকড়া শিখিননি আমাদের গাড়িটা থামিয়ে দিয়ে খানিকক্ষণ ধরে হ্যাঁ ভাই ও ভাই করে নিলে, আর ক্ষণে ক্ষণে আড়ে আড়ে তাকাতে লাগলো আমার রং চটে যাওয়া ভিনটেজ গাড়িটার দিকে। তোমাদের ভগবান যদি সাম্যবাদী হতেন বিভা, তাহলে মেয়েদের চেহারা এত বেশি উঁচু নিচু ঘটিয়ে রাস্তায় ঘাটে এরকম মনের অদৃশ্য আগুন জ্বালিয়ে দিতেন না। তাই বুঝি তুমি? হ্যাঁ, তাই ঠিক করেছি, যত শিগগির পারি নতুন বানিয়ে তোলা ক্রাইসলারের শিলাকে চড়িয়ে পাকড়া শিগগিরনি নাকের সামনে দিয়ে শিঙা বাজিয়ে চলে যাব। যেও। যেও? যেও? এত বড় একটা ঘটনার এই প্রতিক্রিয়া? সত্যি করে বলো তো বিভা, তোমার মনে কি একটুখানি খোঁচাও লাগে অভি, না? আমাকে এর মধ্যে টানো কেন? বিধাতা আমার রূপ নিয়ে তো খুব বেশি বাড়াবাড়ি করেননি, আর আমার গাড়িখানাও তোমার গাড়ির উপর টেক্কা দেবার যোগ্য নয়। কার সঙ্গে কার তুলনা! আশ্চর্য বিভা, তুমি আশ্চর্য। আমি বলছি তুমি আশ্চর্য। আমি তোমাকে দেখি আর আমার ভয় হয় কোন দিন আমি ফস করে মেনে বসবো তোমার ভগবানকে। শেষে কোনো কালে আর আমার পরিত্রাণ থাকবে না। আমার ভগবানের হঠাৎ এমন সৌভাগ্য যে কিছুতেই তোমার ঈর্ষা জাগাতে পারি না আমি। তোমার অন্তরের অন্তঃস্থলে যদি কোনো মুহূর্তে এক তিল ঈর্ষা জেগে থাকে, অন্তত সেটা জানতে দিলেন আমাকে। অথচ তুমি জানো যে চুপ করো।
আমি কিচ্ছু জানি নে, কেবল জানি অদ্ভুত, তুমি অদ্ভুত, সৃষ্টিকর্তার তুমি অট্ট হাসি। আমি জানি আমাকে তুমি মুখ ফুটে বলবে না, কিন্তু আমি বলবো, আমি তোমাকে চাই চাই। আর সেই সঙ্গে বলবে তোমার ক্রাইসলার গাড়িও চাই চাই। ওই তো জেলাসি। পর্বত বহ্নিমান ধুমাত, মাঝে মাঝে ঘনিয়ে উঠুক ধোঁয়া জেলাসির, প্রমাণ হোক নিভে যাওয়া ভলকানো নয় তোমার মন, তাতে আছে ভালোবাসার অন্তর গুঁড়ো আগুন, তাজা ভিসুভিয়াস। এই আগুন খুঁজতেই বুঝি এসেছে সকাল বেলায়? গড়ি বেচাটা তোমার ওজোর। ঠিক তাই, তোমার কাছে কেবল তো দাম চাইতে আমি আসিনি। যেখানে তোমার ব্যথার উৎস, সেখানে ঘা মেরে আমি অঞ্জলি পাততে চেয়েছিলে। আঘাত করে ব্যথার উৎস তো রক্তাক্ত করেছো তুমি অভি, কিন্তু সে জেলাসি নয়, সেটা অপমান। মেয়েদের নিয়ে তোমার এই গায়ে পড়া সখ্য, এই অসভ্য অসংকোচ, এতে সমস্ত মেয়ে জাতের প্রতি তোমার অশ্রদ্ধা প্রকাশ পায়। কিন্তু আমার ভালো লাগে না। মেয়েদের থেকে স্বভাবত একটা দূরত্ব বাঁচিয়ে চলাই পুরুষের পক্ষে ভদ্রতা। স্বভাবত দূরত্ব বাঁচানো না অস্বভাবত? আমরা মডার্ন মেকি ভদ্রতা আমরা মানি না, খাঁটি স্বভাবকে মানি। শিলাকে পাশে নিয়ে ঝাঁকানি দেওয়া ফোর্ড গাড়ি চালাই, স্বাভাবিকতা হচ্ছে তার পাশাপাশিটাই। ভদ্রতার খাতিরে মাঝখানে 1.5 হাত জায়গা রাখলে অশ্রদ্ধা করা হতো স্বভাবকে। অভি, তোমরা নিজের থেকে মেয়েদের বিশেষ মূল্য দিয়ে দামি করে তুলেছিলে, তাদের খেলো করনি নিজের গরজেই। সেই দাম আজ যদি ফিরিয়ে নাও, নিজের খুশিকেই করবে সস্তা, ফাঁকি দেবে নিজের পাওনাকেই। কিন্তু মিথ্যেই আমি বকে মরছি। আসলে মডার্ন কালটাই হলো খেলো। এই নাও, ধরো, পুরো 800 টাকা আছে। আমাকে ভুল বুঝো না অভি, তোমার অভাব ঘটেছে, আমার অভাব নেই, এমন সুযোগে। অভাব আছে আমার, দারুণ অভাব, আর তোমার হাতেই রয়েছে সুযোগটা পূরণ করার। কি হবে বলো তো টাকায়? যা পারিনি তার দুঃখ রইল আমার মনে চিরদিন। না, যতটুকু পারি তার সুখ থেকে কেন আমাকে বঞ্চিত করবে না, অভি? কিছুতেই না, কিছুতেই না। তোমার কাছ থেকে সাহায্য নিয়ে শিলাকে আমি গাড়ি চড়িয়ে বেড়াবো, এই প্রস্তাবে ধিক্কার দেবে আমি এটা ভেবেছিলাম। তুমি রাগ করবে এটা ছিল আমার আশা। রাগ করবো কেন? তোমার দুষ্টুমি কতক্ষণের বলো তো? এটা সাংঘাতিক শিলার পক্ষে, তোমার পক্ষে তো একটুও না। এমন ছেলে মানুষই কতবার তোমার দেখেছি আর মনে মনে হেসেছি। জানি গো, কিছুদিনের মতো এই খেলা না হলে তোমার চলে না। এও জানি স্থায়ী হলে আরো অচল হয়। হয়তো তুমি কিছু পেতে চাও, কিন্তু তোমাকে কিছু পাবে এ সইতে পারো না তুমি। বিভা, আমাকে তুমি অত্যন্ত বেশি জানো বলেই এমন ঘোরতর নিশ্চিন্ত থাকো। মেয়েদের আমার ভালো লাগে, আর তুমি জানতে পেরেছো সে ভালো লাগা নাস্তিকের ভালো লাগা, তাতে কোনো বাঁধন নেই। তুমি যে আর্টিস্ট, সাবালক শিশু, শিলা তোমার হাতে লেটেস্ট খেলনা। পিসিমা, অমরবাবু এসেছেন। সুস্মি, বলে দে না রে আজকে। আচ্ছা থাক, ডেকে নিয়ে আয় এখানে। আসুন মাস্টারমশাই, বসুন। আজ মনে করেছিলাম ফাঁকি দেব। শরীর ভালো নেই বুঝি? না না, সেরকম কিছু না। আসল কথা, কতকাল ধরে রবিবারের ছুটি রক্তের সঙ্গে মিশে গেছে তো, থেকে থেকে তার প্রকোপ প্রবল হয়ে ওঠে। আমি জাত অধ্যাপক, আমার রক্তে এ পর্যন্ত ছুটির মাইক্রোব ঢোকবার সময় হয়নি। মানে আজ ঠিক পড়াতে আসিনি, তবে এবছর কোপেনহেগেনে সার্বজাতিক ম্যাথমেটিক্স কনফারেন্স হচ্ছে। আমার নাম কি করে ওদের নজরে পড়লো আমি জানি না। ইন্ডিয়া থেকে আমি নিমন্ত্রণ পেয়েছি। সত্যি? হ্যাঁ, তো
এত বড় সুযোগ তো ব্যর্থ হতে দিতে পারি না। না না, ব্যর্থ হতে দেবেন কেন? আপনাকে নিশ্চয়ই যেতে হবে মাস্টারমশাই। হ্যাঁ, তোমার ট্রাস্টিদের মধ্যে একজন হলেন তোমার আদিত্য মামা। হ্যাঁ। নিজে গণিতের পণ্ডিত, তাই আমাকে কিঞ্চিত মর্যাদা করেন। আমি জানি তুমি আমার কাছে গণিত শিখবে বলে শিক্ষা খাতে ট্রাস্ট ফান্ড থেকে কিছু থোক টাকা তিনি বার করে না দিয়েছেন। মানে, আমার কাছে পাঠ নেওয়া আসলে আমাকে সাহায্য করবার জন্যই। না না মাস্টারমশাই, এই সমস্ত কথা আপনাকে কে না বলবে? না, এতে লজ্জা পাবার কিছু নেই। অধ্যাপকরা চিরকালই দরিদ্র। আমার ওপরওয়ালা যারা আমাকে ডেপুটেশনে পাঠাতে পারতেন, হুম, তারা রাজি নয়, পাছে কনফারেন্সে গিয়ে আমার মাথা খারাপ হয়ে যায়। সে কি? অতএব তাদের সেই উৎকণ্ঠা আমার ভালোর জন্যই। ভালোই হলো আমিও আজ ছুটি পেয়ে গেলাম। তেমন কোনো বন্ধু যদি পাই, যে লোকটা খুব বেশি শেয়ানা নয়, তারই সন্ধানে আজকে। ধার করবেন মাস্টারমশাই? আমার এমন লজ্জা করছে। আসলে আমার হাতে যা ছিল আজই সকালে একজনকে দিয়ে ফেলেছি। আমার বন্ধু, আপনার কথা বললাম তাকে। আপনার মতো মানুষ বিদেশ যাবার জন্য ধার করবেন? তাও পাবো কিনা ঠিক জানি না। ধারের বদলে যা বন্ধক দেবার আশা দিতে পারি, সেটাকে না পারবো দাঁড়িপাল্লায় চাপাতে, না পারবো কোষ্ঠী পাথরে ঘষে দেখাতে। না মানে, কিছু বিশ্বাস করবার আগে আমরা এই বিজ্ঞানীরা প্রত্যক্ষ প্রমাণ খুঁজি। হ্যাঁ, বিষয় বুদ্ধি হলারাও খোঁজে, ঠকাবার জো নেই কাউকে। আসলে মাস্টারমশাই, যেখান থেকেই হোক বন্ধু একজনকে আমি বের করবই। হয়তো সে খুব কিন্তু আপনি যেন সেজন্য একটুও ভাববেন না। কি ব্যাপার? বাক্স বের করে মেঝের ওপর কাঁথা পেতে গয়না সাজাচ্ছ? বসে অভি, আমাদের পরিবারের পরিচিত জহুরিকে ডেকে পাঠিয়েছি। অন্ধ আবেগের বশে একবার আমাকে 800 টাকা দিয়ে ভালোবাসার স্পর্ধাবেগ কমে গেছে বলে মনে হচ্ছে। আমার বেলায় তুমি মহা মায়া, ভুলিয়ে রাখো। আর অধ্যাপক অমরবাবুর বেলায় তুমি তারা, তরিয়ে দাও। তা অধ্যাপক কি নেপথ্য আয়োজন জানেন? জানলে তার বৈজ্ঞানিক পৌরুষে ঘা লাগবে নিশ্চয়ই। ক্ষুদ্র লোকের শ্রদ্ধার দানে মহতের অকুণ্ঠিত অধিকার। কিন্তু মেয়েদের গায়ের গয়না কেবল আমাদেরই আনন্দ দেবার জন্য, তা সে আমরা যত সামান্যই হই না কেন, কারো পিলের যাবার জন্য নয়, তিনি যত বড়ই হন না কেন। এই হারখানি চুনির সঙ্গে মুক্তোর মিল করা, এ আমি একদিন তোমার গলায় দেখেছিলাম যখন আমাদের পরিচয় ছিল অল্প। সেই প্রথম পরিচয় স্মৃতিতে এই হারখানি এক হয়ে মিশে আছে। অভি, তবে ওটা না হয় তুমি নিলে? না, তোমার সত্তা থেকে ছিনিয়ে নেওয়া যে হার, সে একেবারে নিরর্থক। তোমার সঙ্গে নেবকে সব শুদ্ধ, আমি সে প্রত্যাশা করে বসে আছি। প্রত্যাশা এত গভীর বলেই বুঝি এমন দীর্ঘ অদর্শন? মেতেছিলাম নতুন দেবী নিয়ে। দেবী? কে সে? দেবী দুর্গা, দুর্গা পুজো করব। তুমি করবে পুজো? আমি তো করব, আমি যে কিছু মানি নে। আমার সেই না মানার ফাঁকার মধ্যে 33 কোটি দেবতার অপদেবতার জায়গা টানাটানি হবে না, থাক সে কথা। আমার প্রস্তাব এই, অমরবাবুর অমরত্ব লাভের দায়িত্ব তুমি আমাদেরই উপর দাও না। আমরা কি ওর মূল্য বুঝি নে? গয়না বেচে পুরুষকে লজ্জা দাও কেন? ও কথা বলো না। পুরুষদের যশ মেয়েদেরই সবচেয়ে বড় সম্পদ। যে দেশে তোমরা বড়, সে দেশে আমরা ধন্য। অমরবাবুর সফলতা ঈর্ষা করে এমন ক্ষুদে লোক বাংলাদেশে তুমি অনেক পাবে, কিন্তু দোহাই তোমার, আমাকে তুমি সেই বামনদের দলে ফেলো না। শোনো, আমি কত বড় একটা ক্রিমিনাল পুণ্যকর্ম করেছি। দুর্গাপুজোর চাঁদার টাকা ছিল আমার হাতে,
সে টাকা আমি দিয়ে দিয়েছি অমরবাবুর বিলেত যাত্রার ফান্ডে। অভিক, দিয়েছি কাউকে না বলে। কি করেছো তুমি অভিক? যখন ফাঁস হবে, জীববলি খোঁজবার জন্য মায়ের ভক্তদের আর বাজারে দৌড়তে হবে না। ছি, ছি, আমি ছি, ছি, ছি। নাস্তিক, আমি বুঝি সত্যকার পূজা কাকে বলে। ওরা ধর্মপ্রাণ, ওরা কি বুঝবে? কি করেছো তুমি অভিক? তুমি যাকে বলো তোমার পবিত্র নাস্তিক ধর্ম, এ কাজ কি তার যোগ্য? পিসিমা, বুচ্চু বেহারার জ্বর বেড়েছে, সে কি রে? খুব কাশিও হচ্ছে। একবার এসো না এদিকে। যাই, যাই। বিশ্বহিতৈষিনী, বিশ্বহিতৈষিনী, রোগতাপে তদবির করতে তুমি দিনরাত ব্যস্ত হয়ে আছো। আর যেসব হতভাগার শরীর অতি বিশ্রী রকমের সুস্থ, তাদের তুমি মনে করবার সময় পাও না। বিশ্বহিত নয় গো, কোনো এক অতি সুস্থ হতভাগাকে ভুলে থাকবার জন্যই এত করে কাজ বানাতে হয়। ছাড়ো হাত, আমি যাই। একটু দাঁড়াও বিভা, গয়নাগুলো কি সত্যি বেচে দিচ্ছ? গয়নাগুলো মা দিয়ে গেছেন আমার ভাবি বিবাহের যৌতুক। বিবাহটা বাদ দিলে ও গয়নার কি সংজ্ঞা দেব? আর যাই হোক, কোনো শুভ কিংবা অশুভ লগ্নে এই কন্যাটি শালঙ্কারা মূর্তি। অন্যত্র পাত্র স্থির হয়ে গেছে বুঝি? হয়েছে, বৈতরণীর তীরে। বরঞ্চ এক কাজ করতে পারি, তুমি যাকে বিয়ে করবে সেই বধূর জন্য আমার এই গয়না কিছু রেখে যাব। আর আমার জন্য বুঝি বৈতরণীর তীরে কোনো বধূর রাস্তা নেই? ও কথা বলো না, সজীব পাত্রী সব আঁকড়ে আছে তোমার কুষ্ঠি। মিথ্যে কথা বলবো না, কুষ্ঠির ইশারাটা একেবারে অসম্ভব নয়। শনির দশায় সঙ্গিনীর অভাব হঠাৎ মারাত্মক হয়ে উঠলে পুরুষের আসে ফাঁড়ার দিন। তার কিছুকাল পরেই সঙ্গিনীর আবির্ভাবটাই হয় আরো মারাত্মক। পিসিমা, কি হলো? এসো। যাই রে, তুমি একটু বসো, আমার গয়নাগুলো সামলে রেখো। আর আমার লোভ কে সামলাবে? তোমার নাস্তিক ধর্ম। পিসিমা, তুমি এখনো তৈরি হওনি? তোমার কি হয়েছে বলো তো? কি হয়েছে রে সুস্মি? বারে, আজ না রবিবার, সমাজে যাবে না? যাব না বলতে নেই, আসলে যেতে পারছি না রে, শরীরটা ভালো নেই। তাহলে তুই যা সুস্মি। আমি একা? বড় হচ্ছিস, একা চলতে শিখতে হবে না? আমি একা নেই, যা। আর শোন, হ্যাঁ। সমাজে তো চেনা জানা সবাই আসে, যদি না থাক। কি বলছিলে বলো না। কিচ্ছু না, তুই যা মা। পিসিমা, তোমার চিঠি। চিঠি? কে লিখলো রে? লেফাফার গায়ে স্টিমারের ছাপ। দেখি দেখি দেখি, দেখি, এই যে অভিরাতের লেখা। বি আমার মধু করি। জাহাজে স্টোকার হয়ে চলেছি বিলেতে, ভাবনা করো না। বলছি বটে, কিন্তু ভাবনা করছো মনে করে ভালো লাগে। জানি কেন বিদায় নিয়ে এলেম না, কেন পাথেও দাবি করিনি তোমার কাছ থেকে, এই বলে তুমি রাগ করবে। একমাত্র কারণ এই, আমি যে আর্টিস্ট, এ পরিচয় তোমার একটু শ্রদ্ধা নেই। এ আমার চির দুঃখের কথা। মনে পড়ছে সেদিন অমরবাবুর কথায় তুমি বলেছিলে অমরবাবু বিলেত থেকে প্রমাণ করে আসবেন তিনি সামান্য লোক নন, তাতে দেশের গৌরব। একান্ত আশা করি তাই যেন ঘটে। আমাকেও তাই প্রমাণ করতে হবে। তুমি আশা করো আর নাই করো, ওর প্রমাণ সহজ, লজিকের বাঁধা রাস্তায়। আর আর্টের প্রমাণ রুচির পথে,
সে রসিক লোকের প্রাইভেট পথ। আমাদের এই চোখে ঠুলি পড়া ঘানি ঘোরানোর দেশে আমার চলবে না। যাদের দেখবার স্বাধীন দৃষ্টি আছে, আমি যাবই তাদের দেশে। আমার জন্য এ যুগ না হোক পরযুগ আছে, অপেক্ষা করে থাকবে পস্টারিটি। একদিন আসবে যেদিন অর্ধেক রাত্রে বালিশে মুখ গুঁজে তোমাকে বলতে হবে, নামের সঙ্গে নাম গাঁথা হতে পারত চিরকালের মতো, কিন্তু হলো না। পস্টারিটির জন্য অপেক্ষা করতে হবে না অভি। নিষ্ঠুর শাস্তি আমার আরম্ভ হয়েছে। কোন শাস্তির কথা তুমি বলছো আমি জানি না। তোমার সবচেয়ে বড় শাস্তি তুমি বুঝতে পারোনি। আমার আমার ছবি এসেছে, নতুন যুগ। সেই যুগের বরণ সবাই আধুনিক বড় চৌকিটাতে আমার দেখা তোমার মিলল না। বি, মনে পড়ছে কি বলেছিলাম সেদিন? একদিন বিশ্বের কাছে যখন সম্মান পাবো, তখন সবচেয়ে সত্য সম্মান আমাকে তুমিই দেবে, তার সঙ্গে হৃদয়ের সুধা মিশিয়ে। মন ভোলানোর কৃত্রিম স্তব করনি তুমি। তোমার নিরাসক্ত মনের সবচেয়ে বড় দান স্বাধীনতা। যতক্ষণ তোমার বিশ্বাস অসন্দিগ্ধ সত্যে না পৌঁছবে, ততক্ষণ তুমি অপেক্ষা করবে। এই কথা মনে রেখে আজ দুঃসাধ্য সাধনার পথে চলেছি। এতক্ষণে জানতে পেরেছ নিশ্চয়ই, তোমার সেই চুনির সঙ্গে মুক্তোর মিল করা হারখানি গেছে চুরি। এই হার তুমি বাজারে বিক্রি করতে যাচ্ছ, এ ভাবনা আমি কিছুতে সহ্য করতে পারিনি। তুমি মনে মনে কখনো আমাকে ঈর্ষা করেছো কিনা জানি নে, এই কথাটা সত্য। মেয়েদের আমি ভালোবাসি। শিলার কথা নিশ্চয়ই তোমার মনে পড়ছে। মেয়েদের ভালোবাসায় যে মদটুকু আছে, সেটাতে আমার ইন্সপিরেশন। আমি আর্টিস্ট, ও ছিল আমার পালের হাওয়া। আমরা চাই মেয়েদের মাধুর্য, ওরা চায় পুরুষের ঐশ্বর্য। এই কথা দিয়ে একদিন ক্ষুব্ধ হয়েছিল তুমি। বলেছিলে, ক্রাইসলার গাড়িকে যারা ঐশ্বর্য বলে, তারা পুরুষকে ছোট করার দিকে টানে। জানি জানি, তুমি যাকে ঐশ্বর্য বলো তারই সর্বোচ্চ চূড়ায় তুমি আমাকে পৌঁছিয়ে দিতে পারতে। তোমার তোমার ভগবান মাঝখানে এসে দাঁড়ালেন। ও কথা বারবার বলো না। আমি তো বরাবর উল্টোটাই শুনেছি। বিয়েটা নাকি আর্টিস্টের পক্ষে গলার ফাঁস, ইন্সপিরেশনের দম বন্ধ করে দেয়। তোমাকে সত্যি যদি বড় করতে পারতুম। পারতুম কি, পেরেছো। আমার এই দুঃখ যে আমার সেই ঐশ্বর্য তুমি চিনতে পারো। যদি পারতে, তাহলে তোমার ধর্মকর্মের সব বাঁধন ছিঁড়ে আমার সঙ্গিনী হয়ে আমার পাশে এসে দাঁড়াতে। বলো, কবে তুমি আমাকে সম্পূর্ণ করে আবিষ্কার করবে? যখন আমাকে আর তোমার দরকার হবে না। ওসব অত্যন্ত ফাঁপা কথা, অনেকখানি মিথ্যের হাওয়া দিয়ে ফুলিয়ে তোলা। স্বীকার করো, স্বীকার করো গো নিরাসক্ত তপস্বিনী, আমাকে না হলে নয় বলে জেনে উৎকণ্ঠিত তোমার সমস্ত দেহ, সমস্ত মন। তবু আমি কাঙালপনা করতে চাইনি। আমি চাই, আমি কাঙাল। আমি দিন রাত বলবো আমি চাই, চাই, আমি তোমাকে চাই। পিসিমা, চিঠিটা ধরে এমন তুমি কাঁদছো? কার চিঠি? তুই একটু ওদিকে যা মা, লক্ষ্মী মেয়ে। আমি বাকিটুকু পড়ে নি। তুমি স্পষ্ট করে আমাকে তোমার ভালোবাসা জানাওনি, কিন্তু তোমার স্তব্ধতার গভীর থেকে প্রতি ক্ষণে তুমি যা দান করেছ, এই নাস্তিক তাকে কোনো সংজ্ঞা দিতে পারেনি। বলেছে অলৌকিক। এরই আকর্ষণে কোনো একভাবে হয়তো তোমার সঙ্গে সঙ্গে তোমার ভগবানেরই কাছাকাছি ফিরেছি। আমি ভাবতাম বুকের মধ্যে কিচ্ছু জমিয়ে রাখো না তুমি। আজ বুঝতে পারছি তুমিও তো কম অভিমানী নও।
কেন চলে গেলে অভি? কেন চলে গেলে সাগর পারে? তুমি না বলতে যে দেশে দিন রাত্রির ধর্ম নিয়ে খুনোখুনি, সে দেশে সব ধর্মকে মেলাবার পুণ্যব্রত তোমার মতো নাস্তিকেরই। বি, আমার মধুকরী, ভালোবাসার কোনো একটা অসীম সত্য ভূমিকা আছে বলে যদি মনে করা যায়, আর তাকেই যদি বলো তোমার ঈশ্বর, তবে তাঁর দুয়ার আর তোমার দুয়ার এক হয়ে রইল এই নাস্তিকের জন্য। আবার আমি ফিরব, তখন আমার মত, আমার বিশ্বাস সমস্ত চোখ বুজে সমর্পণ করে দেব তোমার হাতে। তুমি তাকে পৌঁছে দিও তোমার তীর্থপথের শেষ ঠিকানায়। ইতি তোমার নাস্তিক ভক্ত অভি। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কূলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা, খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত, আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা, প্রভাত বেলা। এ পারেতে ছোট ক্ষেত, আমি একেলা। গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যান কুলেতে এসে। যত চাও তত লও তরণী পারে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়েছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। এখন আমার লহ করুণা করে, ঠাঁই নাই ছোট সে তরি। আমারই সোনার ধানে গিয়েছে ভরি, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে। শূন্য নদীর তীরে রহিনু পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। ওগো সন্ন্যাসী, কি গান ঘনালো মনে, গুরু 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 নাচের ডামরু বাজিল ক্ষণে ক্ষণে। তোমারও ললাটে জটিল জটারো ভার, নেমে নেমে আজি পড়িছে বারংবার। বাদল আধার মাতালো তোমার হিয়া, বাঁকা বিদ্যুৎ চোখে ওঠে চমকিয়া। চিরজনমের শ্যামলী তোমারও প্রিয়া, আজি এ বিরহ দীপন দীপিকা। পাঠালো তোমারে কোন লিপিকা, লিখিল নিখিল আখির কাজল দিয়া। চিরজনমের শ্যামলী তোমার প্রিয়া। আবার হারায়ে যায়, হেরি চারিধার বৃষ্টি পড়ে অবিশ্রাম। ঘনায় আধার আসিছে নির্জন নিশা, প্রান্তরের শেষে কেঁদে চলিয়াছে বায়ু অকুল উদ্দেশে। ভাবিতেছি অর্ধরাত্রি অনিদ্র নয়ন,
কে দিয়েছে হেন সাপ, কেন ব্যবধান, কেন ঊর্ধ্বে চেয়ে কাঁদে রুদ্ধ মনোরথ, কেন প্রেম আপনার নাহি পায় পথ? সশরীরে কোন নর গেছে সেইখানে, মানস সরসী তীরে বিরহ শয়ানে? রবিহীন মণিদীপ্ত প্রদোষের দেশে, জগতের নদী গিরি সকলের শেষে। আজিকার দিন না ফুরাতে, হবে মোর এ আশা পুরাতে। শুধু এবারের মতো বসন্তের ফুল যত, যাব মোরা দুজনে কুড়াতে। তোমার কানন তলে ফাল্গুন আসিবে বারংবার, তাহারই একটি শুধু মাগি আমি দুয়ারে তোমার। বেলা কবে গিয়েছে বৃথায়, এতকাল ভুলেছিনু তাই। হঠাৎ তোমার চোখে দেখিয়াছি সন্ধ্যা লোকে, আমার সময় আর নাই। তাই আমি একে একে গণিতেছি কৃপণের সম, ব্যাকুল সংকোচ ভরে বসন্ত শেষের দিন মম। ভয় রাখিও না তুমি মনে, তোমার বিকচ ফুলবনে। দেরি করিব না মিছে, ফিরে চাহিব না পিছে, দিন শেষে বিদায়ের ক্ষণে। চাব না তোমার চোখে আঁখি জল, পাবো আশা করি রাখিবারে চিরদিন স্মৃতিরে করুণা রসে ভরি। ফিরিয়া যেও না শোনো শোনো, সূর্যাস্ত যায়নি এখনো। সময়ে রয়েছে বাকি, সময়ের দিতে ফাঁকি, ভাবনা রেখো না মনে কোনো। পাতার আড়াল হতে বিকেলের আলোটুকু এসে, আরো কিছুক্ষণ ধরে ঝলুক তোমার কালো কেশে। হাসিও মধুর উচ্চ হাসে, অকারণ নির্মম উল্লাসে। বন সরসীর তীরে ভীরু কাঠ বিড়ালিরে সহসা চকিত করো ত্রাসে। ভুলে যাওয়া কথাগুলি কানে কানে করায় স্মরণ, দেব না মন্থর করি ওই তবু চঞ্চল চরণ। তারপরে যেও তুমি চলে, ঝরা পাতা দ্রুত পদে দোলে। নিড়ে ফেরা পাখি যাবে, অস্ফুট কাকলি রবে, দিনান্তেরে ক্ষুব্ধ করি তোলে। বেণুবন ছায়া ঘন সন্ধ্যায় তোমার ছবি দূরে মিলাইবে গধূলির বাঁশরীর সর্বশেষ সুরে। রাত্রি যবে হবে অন্ধকার, বাতায়নে বসিও তোমার। সব ছেড়ে যাব প্রিয়ে সম্মুখের পথ দিয়ে, ফিরে দেখা হবে না তো আর। ফেলে দিও ভরে গাঁথা ম্লান মল্লিকার মালাখানি, সেই হবে স্পর্শ তব, সেই হবে বিদায়ের বাণী। রোজই থাকে সমস্ত দিন কাজ, আর চারদিকে লোকজন। রোজই মনে হয় সেদিনকার কাজে, সেদিনকার আলাপে, সেদিনকার সব কথা দিনের শেষে বুঝি একেবারে শেষ করে দেওয়া হয়। ভিতরে কোন কথাটি যে বাকি রয়ে গেল তা বুঝে নেবার সময় পাওয়া যায় না। আজ সকালবেলা মেঘের স্তবকে স্তবকে আকাশের বুক ভেরে উঠেছে। আজও সমস্ত দিনের কাজ আছে সামনে, আর লোক আছে চারদিকে। কিন্তু আজ মনে হচ্ছে ভেতরে যা কিছু আছে বাইরে তা সমস্ত শেষ করে দেওয়া যায় না। মানুষ সমুদ্র পার হলো, পর্বত ডিঙিয়ে গেল, পাতাল পুরীতে শীত কেটে মণিমাণিক চুরি করে আনলে, কিন্তু একজনের অন্তরের কথা আর একজনকে চুকিয়ে দিয়ে ফেলা এ কিছুতেই পারলে না। আজ মেঘলা দিনের সকালে সেই আমার বন্দি কথাটাই মনের মধ্যে পাখা ঝাপটে মরছে। ভিতরের মানুষ বলছে, আমার চিরদিনের সেই আর একজনটি কোথায়, যে আমার হৃদয়ের শ্রাবণ মেঘকে ফতুর করে তার সকল বৃষ্টি কেড়ে নেবে। আজ মেঘলা দিনের সকালে শুনতে পাচ্ছি সেই ভিতরের কথাটা কেবলই বন্ধ দরজার শিকল নাড়ছে। ভাবছি কি করি, কে আছে যার ডাকে
কাজের বেড়া ডিঙিয়ে এখনই আমার বাণী সুরের প্রদীপ হাতে বিশ্বের অভিসারে বেরিয়ে পড়বে। কে আছে যার চোখের একটি ইশারায় আমার সব ছড়ানো ব্যথা এক মুহূর্তে এক আনন্দে গাঁথা হবে, এক আলোতে জ্বলে উঠবে? আমার কাছে ঠিক সুরটি লাগিয়ে চাইতে পারে যে আমি তাকেই কেবল দিতে পারি। সেই আমার সর্বনেশে ভিখারি রাস্তার কোন মোড়ে। আমার ভিতর মহলের ব্যথা আজ গেরুয়া বসন পড়েছে, পথে বাহির হতে চায়, সকল কাজের বাহিরের পথে। যে পথ একটি মাত্র সরল তারের এক তারার মতো কোন মনের মানুষের চলায় চলায় বাজছে। জাগায়ও না, ওরে জাগায়ও না, ও আজি মেনেছে হার ক্রূর বিধাতার কাছে। সব চাওয়াও যে দিতে চায় নিঃশেষে অতলে জলাঞ্জলি। দুঃসহ দুরাশার গুরুভার যাক দূরে, কৃপণ প্রাণের ইতর বঞ্চনা। আসুক নিবিড় নিদ্রা, তামসী মশির তুলিকায় অতীত দিনের বিদ্রূপ বাণী রেখায় রেখায় মুছে মুছে দিক স্মৃতির পত্র হতে। থেমে যাক ওর বেদনার গুঞ্জন সুপ্ত পাখির স্তব্ধ নীড়ের মতো। বসন্ত সে যায় তো হেসে, যাবার কালে শেষ কুসুমের পরশ রাখে বনের ভালে। তেমনি তুমি যাবে জানি, ঝলক দেবে হাসি খানি, অলক হতে খসবে অশোক নাচের তালে। ভাসান খেলার তরিখানি চলবে বে, একলা ঘাটে রইব চেয়ে। অস্ত রবি তোমার পালে, রঙিন রশ্মি যখন ঢালে, কালিমা রয় আমার রাতের অন্তরালে।